জননী তব প্রণমি চরণে। কি লিখেছি মাতা তুমি বুঝিয়ে দেখো মনে, মাগো মা তব প্রণমি চরণে। পৃথিবীর ভাগ্যবান লোকেরা শুনো, শুনিয়া ঘৃণায় মুখ ফিরাইও। আর গো অনাথিনীর আশ্রয় তরু, স্বর্গের দেবতা তুমিও শোনো গো শোনো। দেবতাই হোক আর মানুষই হোক, মুখে যাহা বলা যায় কার্যে করা বড়ই দুষ্কর। ভালোবাসায় ভাগ্য ফেরে না গো, ভালোবাসায় ভাগ্য ফেরে না। ওই দেখো আমার চিতাভস্মগুলি দূরে দূরে চলিয়া যাইতেছে আর হায় হায় করিতেছে। ওগো আমার আর শেষও নাই, আরম্ভ নাই, এই আমার পরিচয়। ইতি ভাগ্যহীনা পতিতা কাঙ্গালিনী শ্রীমতী বিনোদিনী দাসী। চমৎকার শিমলাপা, চমৎকার চমৎকার, অভিনন্দন। আসলে সত্যি আপনি মঞ্চকুসুম। আমরা বিনোদিনীর অভিনয় দেখছিলাম। নাটকটা আপনারা মঞ্চে এনেছেন 2005 সালে। এটি তো মূলত বিনোদিনী দাসীর জীবন নিয়ে, মানে তার লেখা থেকেই, তারই আত্মজীবনী, এবং যিনি 19 শতকের বিখ্যাত অভিনেত্রী ছিলেন, তার যে স্ট্রাগল, তার দুঃখ বেদনা সুখ সবকিছু মিলিয়ে ওই সময়ের একটা প্রতিফলন কিন্তু আমরা নাটকটাতে দেখতে পারি। মূলত তো মানে একজন মহৎ শিল্পীর, অভিনয় শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা থিয়েটারের একটা সেলিম ভাই এবং নাসিরউদ্দিন ইউসুফের একটা ইচ্ছা ছিল বিনোদিনী দাসীকে, যেহেতু আমরা তাকে মাতৃস্বরূপা বলি, ওর জন্য তাকে একটা শ্রদ্ধা নিবেদনের বিষয় ছিল। যে কারণে এটা নিয়ে আমরা 2000 সাল থেকে একটা গবেষণা শুরু করি যে কোন স্ক্রিপ্টটা করব। তখন সেলিম ভাই বলে যে ওনার আত্মজীবনীটা এডিট করে যদি ছোট করে, বইটা তো অনেক বড়, তো ওটা যদি করা যায়। গ্রন্থনা এটা লেখা মানে পুরোটাই ওনার ল্যাঙ্গুয়েজে, শুধু আমার সঙ্গে বিনোদিনী দাসীর একটা সংযোগ ঘটিয়ে দেন মঞ্চে, সেটা মুখবন্ধটা সেলিম আলদিনের লেখা, আর গ্রন্থনাটা করেছেন সাইমন জাকারিয়া। আপনার কি মনে হয় যে তখনকার যে একজন অভিনয় শিল্পীর জীবন বা নারীর যে অবস্থান, যদি মোটামুটি ভাবে বলি সমাজে, তার থেকে কি খুব বেশি এগিয়েছে আমরা? না, মানে সেই অর্থে আমরা খুব একটা মানসিকভাবে আগাইনি, বরং আমার মনে হয় ওনারা যে পেশার থেকে আসুন না কেন, ওনাদের বোধহয় শিল্প চর্চার প্রতি যে আগ্রহ, যে ভালোবাসা, যে মেধা নিয়ে আসতেন, আমার মনে হয় আমাদের চাইতে অনেক বেশি তাদের মেধা ছিল। এবং যেহেতু তাদের কোনো পিছু টান ছিল না, সামাজিক অবস্থান তাদের একটা বলাই আছে যে তারা কোন সমাজ থেকে এসেছেন, যার পিতৃ পরিচয় নেই। তো কাজেই আমাদের সমাজ ব্যবস্থায় আমরা অনেক কিছু আগে পিছিয়ে অনেক কিছু চিন্তা করি। তো ওনারা কিন্তু যে জায়গায় কাজ করতে এসেছিলেন সেই জায়গাতেই ওনারা নিজেকে নিজের মনোনিবেশ করেছেন। এবং সবচেয়ে বড় কথা যে পেশাদারী শিল্পী ছিলেন তো, আর আমরা তো অপেশাদারী শিল্পী, কিন্তু মঞ্চে আমরা পেশাদারী কাজ করি। একটি কথা
আজ আপনাদের বলি, পতি প্রেম স্বাদ আমাদেরও আছে, কিন্তু কোথায় পাইব? লালসায় আসিয়া প্রেম কথা কহিয়া মনোমুগ্ধ করিবার লোকের অভাব নাই। কিন্তু কেহ কি হৃদয় দান করিয়া দেখিয়াছিলেন যে আমাদেরও হৃদয় আছে কিনা? আমরা প্রথমে প্রতারণা করিয়াছি, নাকি প্রতারিত হইয়া প্রতারণা শিখিয়াছি? অর্থ দ্বারা কাহারও ভালোবাসা কেনা যায় না। আমরাও অর্থে ভালোবাসা বেচি নাই, এই আমাদের সংসারের অপরাধ। খেয়াল করে দেখেন যে বিনোদিনী যেই অবস্থা থেকে উঠে এসেছেন, নাম পরিচয়হীন একটা অবস্থা থেকে উঠে এসেছেন, কিন্তু তার পরবর্তীকালে উনি কিন্তু মানে যথেষ্ট সম্মান পেয়েছেন। হ্যাঁ, তার অভিনয় দেখতে উনি কিন্তু আসেননি এমন। অশিক্ষিত ছিলেন, একেবারেই লেখাপড়া জানতেন না। গিরিশ ঘোষের কাছে এসে উনি কিন্তু শেক্সপিয়ার, মাইকেল মধুসূদন, এই সমস্ত মানে ওনার পড়ার আগ্রহটা, ওর পুরোটা বায়োগ্রাফি পড়লে বোঝা যায় যে উনি কিভাবে নিজেকে, শিশির কুমার ভাদুরী এদের সঙ্গে থেকে কিভাবে নিজেকে উনি তৈরি করেছেন। গিরিশ বাবু আমায় অতিশয় যত্নে অভিনয় শিক্ষা দান করিতেন। তাহার এইরূপ সতত সৎ উপদেশ গুণে আমি যখন মঞ্চে দাঁড়াইতাম, তখন আমার মনেই হইত না যে আমি বিনোদিনী দাসী। আমার কেবলই মনে হইত আমি যেই চরিত্রখানি লইয়াছি, আমি যেন সেই চরিত্র। ইহা যে কাহারও মনোরঞ্জনের জন্য করিতেছি, অথবা কেবলমাত্র একজন বেতনভোগী অভিনেত্রী বলিয়াই করিতেছি, তাহা আমার কখনোই মনে হইত না। আপনার বৈশিষ্ট্য এখানে যে আপনি শুধুমাত্র মঞ্চে কাজ করে যাচ্ছেন, যে কারণে আপনাকে মঞ্চকুসুম বলা হয়, আমি প্রথমেই বলেছি। কাউকে না কাউকে তো এই জায়গাটাকে থাকতে হবে। সবাই যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, তাহলে এই জায়গায় কাজ করবে কি? কাজে ওই মোহটা ছেড়ে দিয়ে আমি এই মঞ্চকেই নিজের মোহ হিসেবে নিয়েছি। এবং আপনি বলেছেন যে অভিনয়টা আপনার প্যাশন, মানে পেশা নয়, প্যাশন। বিনোদিনীর কথাই যদি ধরি, যে আপনি প্রথমে যখন স্ক্রিপ্টটা পেলেন, কিভাবে আপনি ক্যারেক্টারটাকে ভাবলেন, আত্মস্থ করলেন, সেই জায়গাটা মানে আপনি কিভাবে, মানে এটা দিয়ে আমি বোঝাতে চাচ্ছি যে কিভাবে আপনি একটা চরিত্রকে ধীরে ধীরে নিজের ভেতরে ধারণ করেন। এই ব্যাপারে আমাকে যথেষ্ট সাহায্য করেছে নাসিরউদ্দিন ইউসুফ এবং সেলিম আলদিন। সেলিম আলদিন একেবারে মাথার মগজ ধোলাই করা যেটা, সেটা আমাকে করেছে। কারণ আমি সবকিছুই আমার মুখস্থ হয়ে যাচ্ছিল। উনি যেই বিভিন্ন নাটকের চরিত্রগুলো করেছেন, সেগুলো আমার মুখস্থ হয়ে যাচ্ছিল। নীল দর্পণ, তারপর মনোরমা, মৃণালিনী, গিরিশ ঘোষের চৈতন্যদেব, চৈতন্য লীলা, এই সবগুলোই মুখস্থ হলো। মেঘনাদ বধ কাব্য। আমার ওনার অটোবায়োগ্রাফিটা মুখস্থ হচ্ছিল না, কারণ এটা একজনের খুব ব্যক্তিগত কিছু কথাবার্তা। সেই ব্যক্তিগত জীবনটা কিন্তু আমার না। কাজেই আমার ওই জায়গাতে গিয়ে মানে অনেক দীর্ঘ সময় লেগে গেল। তখন আমাদের আমার পুত্রই, আমি বলি আমার পুত্র, আমাকে মা ডাকতো, দিলীপ চক্রবর্তী, খুব ভালো অভিনয় করতেন দেশ নাটকের, একলব্য, সবাই ওকে ওই নামে চিনে, মারা গেলেন। তো ও বসে 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 আমাকে পুরো স্ক্রিপ্টটা মুখস্থ করালো। মা তুমি পারবে, মা তুমি পারবে, এই বলে ও আমাকে মুখস্থ করালো। আর আমার নিজেরও একটা তাগিদ ছিল, বাচ্চু ভীষণ বকাঝকা করা শুরু করলো যে তুমি আসলে করতে চাও না, এর জন্য তুমি ফাঁকি দিচ্ছ, হ্যান করছো, ত্যান করছো। ওই জেদ থেকেও আবার কিছুটা কাজ করেছে। আর এই শিল্পের যে জায়গাটা বিনোদিনী দাসীর, এই শিল্পের জায়গা নিয়ে কিন্তু আমিও কাজ করি। বিভিন্ন নাটক করে এসে, বিভিন্ন চরিত্র করে এসে, তারপরে বিনোদিনী দাসীকে যখন পেলাম, তখন আমার মনে হলো যে এই সমস্ত চরিত্রগুলো মিলেই তো বিনোদিনী দাসী। কাজেই আস্তে আস্তে করে আমি ব্লেন্ড করা শুরু করলাম সবকিছু নিয়ে। বিশেষ করে আমি জোরটা দিয়েছিলাম সুরের উপরে। বিনোদিনী দাসী অত্যন্ত ভালো কবিতা লিখতেন। যে গানগুলো আমি বিনোদিনী দাসীতে করেছি, এই সবগুলো গান মানে কবিতাই কিন্তু ওনার লেখা, আমি পরবর্তীতে সুর দিয়েছি। তো আমি রাগ ভিত্তিক সুরগুলো দিয়েছি। যেভাবে
দিন কেটে যায়, যেভাবে হোক দিন কেটে যায়। সুখ দুঃখ হেরা ফেরি যে বাজাহা যায়, সুখ দুঃখ ফেরা ফেরি যে বাজাহা যায়, যেভাবে হোক দিন কেটে যায়। মুনতাসির থেকে শুরু সঙ্গীত এবং অভিনয়, নৃত্য, কাজেই এই বিনোদিনী দাসীতে এসে ওই জায়গাটা আমার খুব একটা কষ্ট হয়নি। এবং এই যে 2005 থেকে আজকে 2017, মানে 12 বছর ধরে অভিনয় করছেন নাটকটা, 123টা অভিনয় করেছেন, 123টা রজনী। এর মধ্যে কি কোনো পরিবর্তন এসছে? আপনার কি মনে হয়েছে যে আমি ঠিক 12 বছর আগে ক্যারেক্টারটাকে যেভাবে দেখেছিলাম, যেভাবে ধারণ করেছিলাম, আজকে মনে হচ্ছে একটু অন্যরকম? আমি এখন যেটা মনে করি, পরিণত হয়েছি। মানে বিনোদিনী দাসীকে নিয়ে আমি পরিণত হয়েছি এবং তার দুঃখ কষ্ট আনন্দ বেদনা এইটাকে আমি মোটামুটি ধারণ করতে পারি। কারণ আমাদের প্রত্যেকটা অভিনেত্রীর জীবনে বা অভিনেতার জীবনে এই বাঁকগুলো কিন্তু আছে। এই বছরই আপনি আপনার 60তম জন্মদিন পালন করলেন। এই যে এতটা পথ পরিক্রম করে আসলেন অভিনয় জীবনের, অভিনেতা হিসেবে আপনার কি মনে হয় যে আমি প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছি, মানে নিজেকে ভাঙছি, গড়ছি? আমার ভাবনাটাই এখন অন্যরকম হয়ে গেছে। অভিনয় কার্য যে শুধু রঙ্গালয়ের রঙ্গ নহে, তাহা শিক্ষা করিবার ও দীক্ষা দিবার বিষয়, তাহাও বুঝিতে সক্ষম হইলাম। অভিনয় কার্য যাহা হৃদয় ধারণ করিয়া, তাহাতে হৃদয় ও মন একত্রিত করিয়া, তাহাতে আপনার নিজকে কিছুটা ঢালিয়া মিশাইতে হয়, তাহাও বুঝিতে সক্ষম হইলাম। ভাবিলাম ইহাই আমার কার্য, ইহাই আমার জীবন। তো শিমুলাপা, আজকে আমরা আরো আড্ডা দেব আপনার সাথে, আপনার জীবনের অনেক কথাই শুনবো। যেতে যেতে আমরা একটু যাব আপনার সাভারে, আপনার একটা বাড়ি আছে, সেখানে যাব। ধামরাই পথে আমরা জাহাঙ্গীরনগরে যাব, সেলিম ভাইকেও একটু দেখবো, দেখে আমরা কথা বলতে থাকবো। আমার ওই চলে যাচ্ছ? আমার ওই বাড়িতে কিন্তু দুটো জার্মান শেপার্ড আছে, ভয় পাও না তো? ঠিক আছে, আগে বলে দেওয়াতে ভালো হলো আর কি। চলুন। কেটে যায় আশা সিন্ধু তীরে বসে আছি সদা, আশা সিন্ধু তীরে সাধু যুগ চরণের ধুলি লাগবে কি পাপির গায়, আশা সিন্ধু তীরে বসে আছি সদাই, আশা সিন্ধু তীরে। চমৎকার। আসলে শিমুলাপা, আপনার তো শুরুটা হয়েছিল গান দিয়ে, একদম মানে যতটুকু জানি যে 5 বছর বয়সে আপনি প্রথম গান গেয়েছিলেন, সেটা কি মঞ্চে? মানে 5 বছর থেকে আমি রেডিওতে 4 বছর থেকেই আর কি। তখন রিডিং পড়তে পারতাম না। সুলতানা কামাল, সাইদা কামাল, মুস্তাফা কামালের মেয়ে, আমার তো খালা হয়, তো উনি মুখস্থ করিয়ে দিতেন আমাকে। তো তখন থেকে ওইভাবে অনুষ্ঠান করে, পরে রিডিংটা যখন পারলাম তখন রিডিং করা শুরু করি আর কি। এবং আপনার বাবাও গান গাইতেন? আমার বাবা, মা গান গাইতেন না, মা খুব সুরেলা কণ্ঠ ছিল। কোরআন শরীফ যখন পড়তেন তখন শুনতাম, মানে ভীষণ মিষ্টি একটা গলা। আর বাবা নিজের জন্য গান গাইতেন, নিজের জন্য। একদম খুব ধার্মিক মানুষ ছিলেন, কিন্তু উদার মনা ছিলেন।
মানে ওই রকম ছিলেন না, উনি সুফিজমে বিশ্বাস করতেন। তো তারপর তো আপনার বেশ কিছু গান ছোটবেলাতেই খুব জনপ্রিয় হয়েছে, সেই যে মনে পড়ে ঝড় এলো এলো ঝড়। হ্যাঁ, ঝড় এলো এলো ঝড়ের এই বছর 50 বছর হলো। হ্যাঁ, ঝড় এলো এলো। হ্যাঁ, মানে কত 67-এ গাওয়া, কোনো এক বৈশাখের অনুষ্ঠানে এটা গাওয়া। তো আব্দুল লতিফ ভাই সুর করা আর হিমায়তুদ্দিন আহমেদের ইয়ে করা। তারপরে বেশ কিছুদিন আপনি গান করেছেন, এখনো গান করেন আপনি, কিন্তু তারপর যখন অভিনয় শুরু করলেন গানটা ধীরে ধীরে একটু আড়ালে চলে গেল। মানে ওইভাবে আর চর্চা করা হয়নি, কারণ এই যে মহিলা সমিতির মঞ্চটা খেয়াল আছে যে কিরকম বাজে একটা জায়গা, এবং ঘেমে নিয়ে আমরা কিন্তু অভিনয় করতাম, তার মধ্যে ফ্যানের আওয়াজ গড়গড় গড়গড়, সেগুলো সব অতিক্রম করে কিন্তু আমাদেরকে প্রজেকশনটা দিতে হতো। সেই কারণে গলাটা প্রায় 7-8 দিন বসে যেত। তো সেই যে চর্চাটা আস্তে আস্তে নষ্ট হলো, ওইটা মানে আর দূর, গলাই ঠিক থাকে না, তার গান গাইবো কি, বেসুরে গান তো আর গাওয়া যায় না। কিন্তু একটা সুবিধা হয়েছে আমার নাটকে এসে, যে আমি নাটকের তো সব মিউজিকই করছি। সেলিম আলদিনের যত লেখা গান আছে সেগুলো সুর করেছি, মুনতাসির থেকে এ পর্যন্ত যত হয়েছে ঢাকা থিয়েটারের নাটক সবই আমার সুর। এই যে আপনি বলছিলেন যে মহিলা সমিতিতে কি কষ্ট করে আপনাদের অভিনয় করতে হতো, কিন্তু সেই কষ্টের মধ্যেও কিন্তু অনেক ভালো কাজ হয়েছে। তার জেদ ছিল যে বাংলাদেশের নাটককে আমরা এমন একটা জায়গায় নিয়ে যাব যেটা বিশ্ব মর্যাদায় আসীন হবে। তো সেই কারণে আমরা কিন্তু সবাই এখানে পেশাদারি না, অপেশাদারি শিল্পী, কিন্তু পেশাদারিত্ব নিয়ে কাজ করেছি এবং খুবই কনসেন্ট্রেট করে কাজ করেছি। এবং মানে আমাদের স্বাধীনতার পর তো সবচেয়ে বড় ফসল যদি সাংস্কৃতিক ক্ষেত্রে বলা যায়, সেটাও আমাদের মাথায় ছিল যে এক স্বাধীনতা মানে মুক্তিযুদ্ধ, তারপরে হলো বাংলাদেশের নাটক হলো স্বাধীনতার ফসল। আপনার প্রথম দিককার নাটকের মধ্যে মানে আপনি তো শুরুটা হয়েছিল মুনতাসির ফ্যান্টাসি। হ্যাঁ, একদম প্রথম নাটক কিন্তু আমার বিদায় মনোনীত, যেটা দিয়ে আমি ঢাকা থেকে ঢুকলাম। তারপরে মুনতাসির। শুরুর কথাটা একটু বলবেন, কিভাবে শুরুটা আমার আসলে মঞ্চে আসারই কথা না। আমি তো এর মধ্যে আবার ফাইন আর্টসেও পড়ালেখা করেছি। আমি বড়দা চলে গেছিলাম, আমি ছুটিতে এসেছিলাম ইয়ে নিয়ে, স্কলারশিপ নিয়ে। আসার পরে বাচ্চাদের প্রথম ঢাকা থেকে একটি দল চট্টগ্রামে যাবে শো করতে। সেখানে যে মেইন কাস্ট ছিল তার বাসা থেকে ঠিক শোর আগের দিন বললো যে ও দিতে পারবে না, কারণ ৭৪ সালে প্যারেন্টসরাও খুব ইয়ে হতো, পরিবার থেকে বাধা তো আসতো। ওই নাটকটা আমি আর্ট কলেজে করেছিলাম, ওই ক্যারেক্টারটা করেছিলাম। তো আমাকে সে ধরলো, বাচ্চারা, তারপরে দিনু আমার ভাই তো তখন মিনু, ওরাও তো করতো ঢাকা থিয়েটার। তো বললো যে তোর তো মুখস্থ আছে, তুই একটু করে দে। মামা বললো যে টিকিট সেল হয়ে গেছে, তুই যা, তোর যখন মুখস্থই আছে যা, ওদেরকে করে দিয়ে নাটকটা। ওই আমি ঢুকলাম। তারপরে 1-1.5 মাস পরে আমি চলে যাব, ঠিক তখনই মুনতাসিরের একটা স্ক্রিপ্ট এনে বাচ্চা আমাকে বললো যে করে দেখ, সুরগুলা করে দিয়ে যাক। আমি সুর করে দিলাম, আমি জীবনেও সুর করি নাই, আমি পারবো না। তখন ওই প্যারোডি কিছু একটা লাইন দিয়ে বাকিটা নিজে করলাম, দেখি ভালোই হলো। বললো যে তাহলে গান গাবে কি, তোকেই তো করতে হবে, এগুলো নাচতে হবে, গাইতে হবে, অভিনয় করতে হবে, তুই ছাড়া কি করবে, এই গামি। তো আপনি আর্ট কলেজে পড়লেন, তারপরে বড়দা গিয়েও পড়লেন, সেই আর্টের চর্চাটা সেভাবে মনে হয়নি, কিন্তু মানে যেটা হচ্ছে যে আপনি এখন নাটকে মানে কস্টিউম ডিজাইন, মানে ওই যে ছোটবেলায় কচি কাঁচার মেলা করার একটা অভিজ্ঞতা, আর তখন যাদের সাথে দেখা হয়েছিল, যাদের সান্নিধ্যে এসেছিলাম, তারা তো সব বিখ্যাত মানুষ, তাই না? তো আবেদিন স্যার থেকে শুরু করে কামরুল হাসান স্যার, কবি সুফিয়া কামাল, তারপর রকুনুজ্জামান দাদা ভাই,
নাতির দাদু সবাই তো, মানে কাকে ছেড়ে কার কথা বলবো। আর ওই রঙের খেলাটা তো কচিকাচার মেলার থেকে শুরু হয়ে যায়। তো তারপরে কস্টিউম ডিজাইনটা ইচ্ছা করলো, আর আমি ছোটবেলা থেকে সেলাই করি, ওটা আমার একটা প্লাস পয়েন্ট। আমি সেলাইটা খুব ভালো জানি, কতটুকু কাপড় লাগবে, কেমন করে কাটতে হবে, তো এটাও একটা মজার বিষয়। এবং সেলিম আলদিনের বড় বড় নাটক 4-5 ঘন্টা, এমনকি হাতোদাই 9 ঘন্টার একটা নাটক ছিল, সেটাকে কেটে ওই 2.5 ঘন্টা 3 ঘন্টায় আনা। বড় ফাংশন তেমনি, বাচ্চা ভেবেছিল 3 দিনে করবে, তো ওইটাকে কেটে মঞ্চ প্রযুক্তি করা। তো সেলিম ভাই বলেছিল যে কাটলি শিমুল কাটবে, অন্য কেউ হাত দিতে পারবে না আমার নাটকে। আচ্ছা, এটা আপনার ফ্যামিলি যদি বলি, তো পরিবার মানে আপনার ভাই বোনদের মধ্যে অনেকেই তো গায়ক, তারপরে নৃত্যশিল্পী আছেন, এইরকম একটা চমৎকার একটা কিন্তু পারিবারিক আবহে আপনি বড় হয়েছেন, এবং চারপাশে আপনার, এবং আমরা যদি মনে করি আলতাফ মাহমুদের কথা, শহীদ আলতাফ মাহমুদ আপনার ভগ্নিপতি ছিলেন, তো আলতাফ ভাইয়ের সাথে আপনার কি স্মৃতি? এটাও কচিকাচার মেলার একটা ট্যুরে গিয়েছিলাম আমরা, বাউফল বরিশালে। সেখানে আলতাফ ভাইও এসেছিল গান গাইতে। তারপর থেকে মানে আমার বড় বোনকে তার খুব ভালো লেগে যায় ঝিনুয়াপাকে। ওই সূত্র ধরে আমাদের বাসায় আসা আমাদের এক মামা ছিল, মামার সঙ্গে উনি আসলেন এবং এসে দেখলেন আমাদের পরিবারের কেউ নাচে, কেউ গায়, কেউ তবলা বাজায়। আর আমার মা অসম্ভব গান পছন্দ করতেন। ও ভাইয়াকে সামনে বসিয়ে রেখে রেখে মা গান শুনতেন। সেই তখন থেকে আমারও ভাইয়ার সঙ্গে একটা গুরু শিষ্যের সম্পর্ক তৈরি হলো। আর পরবর্তীকালে তো আমার বড় বোনের সঙ্গে বিয়ে হলো। ভাইয়া আমাদের বাসায়, মানে আমরা একসঙ্গে যৌথ পরিবার, একসঙ্গে থাকতাম। তো আমার শেখাটা বেশি হয়েছে ওই কারণে ভাইয়া থেকে। 71-এ তো আপনার বয়স 13-14 ছিল। তো ওই সময় মনে আছে যে আলতাফ ভাইকে যেদিন, হ্যাঁ হ্যাঁ, আমার সামনে দিয়ে নিয়ে গেল, তো মানে আমাদের বাসায় তো আর্মস অ্যাম্বিশন ছিল, 2 ট্রাঙ্ক আমাদের বাসায়, ঠিক না আমাদের বাসার পেছনটাতে আরেকটা বাড়ির মাটির তলাতে ছিল। তো সেটা টর্চার করেছিল তো অনেক। তার আগে তো আরো যারা 32 জন মুক্তিযোদ্ধা তাদেরকে ধরেছিল। ভাইয়া ছিল একদম শেষ, ভোর 5:30টা 6:45টার দিকে আমাদের বাড়ি রেড করা হয়। এবং যাকে ধরেছিল সে ছিল সেদিন ভাইয়ার সঙ্গে সামাদ সাহেব। উনি টর্চার সহ্য করতে না পেরে বলে দিয়েছিল, এবং ওনাকে আই উইটনেস আছে, ওনাকে নিয়ে এসেছিলেন এবং উনি সব ইয়ে করে দেন এখানে এখানে। ভাইয়া বাধ্য ছিল, কারণ আমাদের সবাইকে লাইন করেছিল মেরে ফেলবে। তো ভাইয়া বললো যে ঠিক আছে আমি বার করে দিচ্ছি, কিন্তু ওদেরকে কিছু করো না। প্রচন্ড মারল আমার সামনেই। আমি বারান্দায় দাঁড়ানো ছিলাম। ভাইয়াকে দিয়ে কোদাল দিয়ে মাটি খুললো, বেয়নিক চার্জ করলো, কপালে রক্ত ভেসে যাচ্ছিল। তারপরে থাপ্পড় দিল, একটা গালের দাঁত পড়ে গেছিল। আমার সামনে দিয়ে নিয়ে যায় যখন, তখন আমার সামনে একটু দাঁড়ালো, কয়েক সেকেন্ড হবে, 1 সেকেন্ড 2 সেকেন্ড হবে, কিন্তু আমার মনে হয় অনন্তকাল। তো কি যে বলতে চেয়েছিল তখন বুঝিনি, এখন বুঝি যে মনে হয় যে দায়িত্ব দিয়ে গেছে। যাই হোক, আমরা আজকে দিনে আর এতটা ইমোশনাল হতে চাই না। করিয়ে দিয়ে গেছে। এখন আমি বাচ্চাদেরকে ওইভাবে বলি যে ডিকশনারি দেখো, বাংলা শব্দের অর্থ খুঁজতে গেলে। আর ক্যারেক্টারাইজেশনের সময় আমার সেলিম ভাইয়ের সঙ্গে লাগতোই বসতে, কারণ সেলিম ভাই কোন দৃষ্টি থেকে ক্যারেক্টারটা করেছে, আমি শিমুল কোন জায়গা থেকে আমি ক্যারেক্টারটাকে উপস্থাপন করব, এই বিষয়গুলো নিয়ে সেলিম ভাইয়ের সঙ্গে প্রচুর কথা হতো। এবং আমাদের যে বন্ধুত্ব সুলভ একটা আড্ডা ছিল সেটা তো হতোই, মানে দুষ্টামি, বান্দরামি, রবীন্দ্রসঙ্গীত শোনা, তুই এটা শুনছিস নাকি সেলিম ভাই, না তাহলে শোন। মানে এই কালচারাল এক্সচেঞ্জ যদি বলি, আমাদের দুজনের মধ্যে রবীন্দ্রনাথকে নিয়েই কিন্তু সবচেয়ে বেশি কালচারাল এক্সচেঞ্জ। হ্যাঁ, তো সেই কারণে পড়াটাও ওই সেলিম ভাই রবীন্দ্রনাথের ভেতর দিয়ে গেছে। আমিও খুব পছন্দ করি রবীন্দ্রসঙ্গীত, এবং
পড়তে। তো এই জানার আগ্রহ থেকে কিন্তু তারপরে যেটা হলো মানে এত বছরের একটা সম্পর্ক, সেটা হলো গিয়ে মানে কখনো কখনো সে আমার কাছে পুত্র তুল্য, কখনো সে পিতৃতুল্য, কখনো সে বন্ধু, কখনো ভাই। মানে আবদারের তো কোনো সীমা ছিল না সেলিম ভাইয়ের আমার কাছে। মানে এই একটা জায়গা আমি ছিলাম হয়তো, যে সমস্ত দুঃখ বেদনা কষ্ট সব শেয়ার করতো আমার সঙ্গে। তো অনেক নাটক তো করেছেন আপা, এর মধ্যে প্রত্যেকটা চরিত্রই যখন করেছেন তখন তো ওই চরিত্রটাকে নিশ্চয়ই সেরা মনে হয়েছে। তারপরেও এখন এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে যদি বলতে চাই, জানতে চাই যে ঠিক কোন চরিত্রগুলো তার মধ্যেও মানে একটু বেশি দাগ কেটে আছে এখনো? আমার কাছে মানে করতে চাইনি একদম হাতদাই চুকুনি, কারণ ওটা নোয়াখালীর ভাষায়, আমার বাড়ি বিক্রমপুর, আমি কিছুতেই ওটা পারছিলাম না। আমি সেলিম ভাইয়ের সঙ্গে এটা নিয়ে ঝগড়াও করেছি। সেলিম ভাইকে আমি বলছি, তুই আমি পারবো না বলে তুই নোয়াখালীর ভাষায় এই নাটক লিখছিস, তাই না? খুব রাগারাগি করছিলাম। তো পরে দেখলাম যে ছুপকুনি আসলে আমি কোনোদিনও হতে পারবো না। ওই ক্যারেক্টার, যে সমুদ্রের চরে চরে ঘুরে বেড়ানো, উদ্দাম জীবন, দুইবার ঘর বিয়ে হয়েছে, দুইবার স্বামীর বাড়ি থেকে পালিয়ে এসে তিনবারের বার সে একেবারে ঘর ছেড়েই পালায় এবং বিচিত্র রোগ নিয়ে সে বাড়ি ফিরে মৃত্যুশয্যায়। দুটো জায়গা খুব ছোট, অত বড় নাটকের দুটো জায়গায় মনে হয় আমার 10 মিনিট 10 মিনিট 20 মিনিটের দুটো পারফরমেন্স। কিন্তু এটা করে যে আমার কি ভালো লেগেছিল এখন পর্যন্ত। এটা একটা নাটক, সে বিখ্যাত একটা সংলাপ আছে শুকুরির শেষ দিকে, যে তওবার মুখে স্যাপ মারি। মানে একটা মেয়ে বা একটা মানুষ কতটা ডেসপারেট হলে মানে সমস্ত বিশ্বাস থেকে ঊর্ধ্বে গিয়ে সে বলতে পারে যে তওবার কপালে স্যাপ মারি। মানে এটা অসাধারণ। আর আরেকটা ডায়লগ এখানে আমার খুব খুব মনে হয়, এটা করতেও আমার খুব ভালো লাগে, যে আছে আছে গন্ধ আছে, দুইটা বিয়ের শাড়ি নিয়ে যে বলে সুখ আছে রং আছে, মানে সবই আছে কিন্তু কিছুই নাই ওর জীবনে। সেলিম ভাইয়ের এই যে অসাধারণ সংলাপ, মানে যেটা মানে কল্পনা করা যায় না আসলে সেই অর্থে যদি ভাবি আর কি, তো সেই সংলাপগুলো মানে কিভাবে আপনি আত্মস্থ করতেন? আমার ওই যে ছোটবেলার থেকেই যে মুখস্থ করার একটা, ও যে শিখিয়ে দিয়েছিল, আমার 2-3 বার পড়লে না মুখস্থ হয়ে যায় একটা জিনিস। আর সেলিম ভাই ল্যাঙ্গুয়েজের সঙ্গে আমি এত এত বেশি আত্মার সম্পর্ক আমার, যে আমার মনে হয় যে মানে এছাড়া আমার অন্য আবার সাধারণ লেখা আবার খুব সহজে মুখস্থ হয় না। আচ্ছা আচ্ছা, তারপর একটু চাকা নাটকটি নিয়ে কথা বলি। চাকা একটা অসাধারণ নাটক, থিমটা মানে অসাধারণ একটা অসাধারণ। মানে ওই যে তুমি জানো হয়তো যে বাচ্চাকে সে বললো একটা নাটক লিখবো, একটি অজ্ঞাতনামা লাশ গরুর গাড়িতে চলে যাচ্ছে, বাচ্চা বলে যে লিখে নিয়ে তারপর আমাকে দিস। এই চাকা, তো সেই চাকা তুমিও করেছো, মানে শর্ট ফিল্ম, সেটা এখন বিশ্ববিখ্যাত একটা ছবি। সেলিম ভাই থাকলে আরো খুশি হতো। তুমি যা বললে যে 50টি উল্লেখযোগ্য ছবির মধ্যে একটি চাকা। দুনিয়াটা বড় সুন্দর জায়গা। এত বড় দুনিয়ায় তোমরা মোট ঠিকানা কোনটি খুঁজে পাবা? চাকার শেষ দৃশ্যটা আমরা যখন করতাম তখন অনেক দর্শক ছুটে বেরিয়ে যেত হল থেকে। আবার অনেক দর্শক মানে আমার পরিচিত যারা আমার মানে পারফরমেন্সের পরে সে কথা বলতো, তারা বলতো যে তুই একটা লাশ কি করে এতক্ষণ ঘাটাঘাটি করলি, তোর গন্ধ লাগেনি? ও তো পচে ফুলে গেছে। আমরা তো গন্ধ পাইছি, মরা মরা মানুষের, 2 দিনের মরা মানুষের পচা গন্ধ পাই আমরা। তো এইরকম ফিলিংস হতো মানে দর্শকদের। আর এটা তো আমাদের দেশে এখন অহরহই হচ্ছে, তাই না? যে অজ্ঞাতনামা যুবকের মৃতদেহ এখানে ওখানে পাওয়া যাচ্ছে। আবার ঢাকা থিয়েটার বরাবর যেটা চেয়েছে যে আমাদের মঞ্চে একটা একেবারেই আমাদের নিজস্ব আঙ্গিকের
নাট্যধারা তৈরি করতে, যেটা সেলিম ভাই এবং বাচ্চু ভাইয়ের যৌথ প্রয়াসে হয়েছিল। তো এবং সেলিম ভাই কিন্তু সেই আঙ্গিকে একের পর এক নাটক লিখে গেছেন, যেগুলো আসলে অন্যান্য মানে গ্রুপগুলো যে নাটকগুলো আলাদা, তার থেকে একেবারেই বোঝাই যায় একেবারে আলাদা। সেলিম আলদিরের এই নাট্যধারার যে বৈশিষ্ট্য আপনার কি মনে হয়? এটা আসলে আমরা যখন মানে তার আগে তুমি দেখবে শকুন্তলা বর্ণনাটক ছিল, কিন্তু অতটা নয়। আমরা করেছি চর কাকড়া, একদম বর্ণনাটক। তারপর তার আগে হলো মুনতাসির। এই তিনটা যাওয়ার পরে আমরা কীর্তন খোলা করি, চারটা না পাঁচটা যাওয়ার পরে আমরা কীর্তন খোলাটা করি। ওখানে কিছু বর্ণনা ছিল, কিন্তু তখন যেটা হতো আমাদের ইনস্ট্রুমেন্ট ছিল না মানে লাইভ বাজানোর জন্য, তখন আমরা ওগুলো রেকর্ড করে কিন্তু বর্ণনাগুলো করতাম। তার পরবর্তীকালে 80-তে যখন গ্রাম থিয়েটার প্রতিষ্ঠার জন্য সেলিম আলদিন আর নাসিরুদ্দিন ইউসুফ গ্রামে ঢুকে গেল, তখন থেকে তার লেখার ফর্মও কিন্তু চেঞ্জ হতে থাকলো। বিভিন্ন ধরনের পালা, হাস্তর, তারপরে রয়ানি, কুষাণপালা, পদ্মার নাচন, মোহররমের জারি, মাদার পীরের গান, এসব দেখে 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 সেলিম ভাইয়ের লেখার স্টাইলটাই বদলে গেল। যেটা তুমি বলছো যে চাকার কথা, চাকা তো পুরাই একদম মানে কারবালার জারি বা ওই ধরনের থেকে নেওয়া পাঁচালী আঙ্গিক আমরা যেটা বলি। আর আমরা তো চেষ্টা করছিলাম, এখনো করেই যাচ্ছি, যে জাতীয় নাট্য আঙ্গিক তৈরি করার। তো সেই কারণে আর আরেকটা জিনিস খেয়াল করবে, সেলিম ভাই যেহেতু গ্রাম থিয়েটারের জন্য বিস্তর ঘোরাফেরা করেছে সারা বাংলাদেশ, উনি একটা ওনার নাটকের ভাষা, যেটা কিছুটা টাঙ্গাইল, কিছুটা মানিকগঞ্জ, কিছুটা কুমিল্লা, কিছুটা রাজশাহী, এরকম একটা মিক্সড একটা ভাষা, এবং কিছুটা ঢাকা মিক্সড একটা ভাষা উনি তৈরি করার চেষ্টা করছিলেন, যেটা কীর্তন খোলায়ও আমরা পাই, কেরামত মঙ্গলেও পাই, জয়বতী কন্যার মনেও পাই। ঢাকা থিয়েটার কিন্তু এই জায়গাটাও আমি মনে করি একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য। এইটা আমাদের একটা অহংকারের জায়গা। এখন তো আমরা ভোর হলেও করছি বাচ্চাদের সংগঠন, যেটা যেইখানে একটা গ্রাম থিয়েটার সংগঠন থাকবে, সেখানে যতগুলো স্কুল আছে সেখানে তার গ্রাম থিয়েটারের আন্ডারে ভোর হলো বলে একটা সংগঠন হবে। বাচ্চারা ওইখান থেকে পেইন্টিং, গান, নাচ, আবৃত্তি সব স্কুল থেকে শিখবে। শুক্র শনি দুদিন ক্লাস থাকে ওদের। তারপর আরো আড্ডা দেবো আমরা আপনার সেই ধামরাইয়ের বাড়িতে। হ্যাঁ নিশ্চয়ই, যে আমরা আড্ডা দেবো, যত থাকুক না কেন ওরা কিচ্ছু করবে না, ওরা ভীষণ ভালো। আপনার এই আটুল বাটুল, বাটুলটা কই গেল? বাটুল, এটা আটুল আর মেয়েটা হলো বাটুল, এটা ছেলে। এরা দুই ভাই বোন। কতদিন ধরে আছে এরা আপনার সাথে? এরা 6 বছর হয়ে গেল। চমৎকার জায়গা আপনার, সুন্দর বাড়িটা। কবে করেছেন এটা? এটা 2005-এ কমপ্লিট হয়েছে আর কি, 4-এ কেনা হয়েছিল। মানে কতটুকু জায়গা এখানে? এখানে 4 বিঘার মতো আছে। সুন্দর। মাঝে মাঝে এসে থাকেন এখানে নাকি? বাচ্চু বেশি থাকে, আমি মাঝে মাঝে আসি, একটু বৃষ্টি টিষ্টি হলে আসি, বেশি গরম লাগে তো। আচ্ছা, চমৎকার। তো আপা, আমরা যে আড্ডা দিচ্ছিলাম, একটু যদি আপনার সঙ্গীতের দিকে আবার আসি। আপনি বেশ কিছু চলচ্চিত্রের সঙ্গীত করেছেন, এমনিতে নাটকের সঙ্গীত তো আপনি নিয়মিতই করে আসছেন, কিন্তু বেশ কিছু, এবং সম্ভবত আপনার মানে মিউজিক মানে ফিল্মে প্রথম শুরু হয়েছিল আমার আগামী দিয়ে, সেই 1982 সালে শুরু করেছিলাম ছবিটা। তো তারপরে আপনি আমারই আরো 2টা ছবি করেছেন আপনি। হ্যাঁ, তোমার সূচনা করেছেন, বোটের লাইফ বলে একটা ডকুমেন্টারি, সেটাও করেছেন। পরের দিকে আবার প্রিয়তমের মিউজিক করেছেন। আর বাচ্চু ভাইয়ের একাত্তরে যিশু দিয়ে শুরু, গেরিলা, আর ওর কয়েকটা ডকুমেন্টারি ছিল। পান্তরের মাঠে বধূ হয়ে একা বসে থাকি, তুমি যে পথ দিয়ে গেছো চলে তারি ধুলা মাখিয়ে একা বসে থাকি। মঞ্চে কাজ করতে করতে বিভিন্ন ধরনের কাজ তো করেছেন। কাজ করতে করতে আপনার
জীবনে কি আপনার মনে হয় কোনো পরিবর্তন এসছে আপনার দর্শনে, আপনার বিশ্বাসের জায়গাটায়? মঞ্চে অভিনয় করতে করতে ঠিক না, এটা হলো সেলিম আলদিন পড়তে পড়তে। সেই জায়গাটায় গিয়ে আমার সবসময় মনে হয় যে আমি সেলিম আলদিনের কাছে কৃতজ্ঞ একটা জায়গাতে। উনি জৈবতী কন্যার মনের পরিখণ্ডে একটা জায়গায় লিখেছিলেন পারফর্মারদের উদ্দেশ্যে, মানে তারা কি করবে আর কি করবে না। যেমন একটা ডায়লগ ছিল পরি ইসাক চৌধুরীর সঙ্গে, যে মোহ তোমারে শেষমেশ ভুল ঠিকানায় নিয়ে যাবে। তখন শিল্পের ঘরে যতই নমাজ পড়ো না কেন, সেজদা ঠেকবে এসে তোমার নিজেরই পায়ে। হ্যাঁ, তো ওইটা না মাথার মধ্যে গাঁথা আছে যে আসলে মোহর পিছনে ঘুরতে ঘুরতে আমি তো শেষ হয়ে যাব, অন্ধ হয়ে যাব। আমার ওই মোহর পিছনে দরকার নেই। আমি যেখানে আছি খুব সামান্য, অতি সাধারণ, একেবারে নিজস্ব রকম ভাবে জীবনযাপন করে আমি বাঁচতে চাই। আমরা তো আসলে যারা শিল্প সাহিত্যের চর্চা করি তারা তো চাই যে এমন একটা পৃথিবী গড়ে উঠুক, এমন একটা দেশ গড়ে উঠুক যেখানে কোনো বিভেদ থাকবে না, আমরা মুক্ত চিন্তা নিয়ে বড় হতে পারবো। তা আপনার কি মনে হয় যে সেই অভিযাত্রায় আপনি কিভাবে? আমি এখানেও আবার সেলিম আলদিনকে কোট করব। সেলিম আলদিন তার নিমজ্জন নাটকে শেষ যে অন্তিম ভটিমা, সেটাতে লিখে গিয়েছিলেন যে তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিমেষ ছায়াপথ, তোমার দুই হাতে ইত্য ধরা ওই দূর নীলাভ্রের ছত্রদণ্ড, দুই কানে কালাকালের সমুদ্রের গর্জন, পাঠ করো নতুন কালের গ্রন্থ, চলো মানুষ চলো চাঁদ চাষ করো। মানে এইরকম, মানে আমি যদি শিল্পকেই তো চাঁদ বা কোনো ভালো ঘটনাকেই তো চাঁদ, আমরা চাঁদ কার সঙ্গে তুলনা করি? সৌন্দর্যের সঙ্গে চাঁদ তুলনা করি। কাজে যতদিন না আমরা চাঁদ চাষ করতে পারবো ততদিন কিন্তু আমাদেরকে মনে হয় এরকম ভাবে চলতে হবে। আমি খুব এই মুহূর্তে আমি খুব হতাশ আসলে, মানে সামাজিক অবক্ষয় আমার আর ভালো লাগে। তুমি এখন ধর্ষণটাকে কি অ্যাভয়েড করা যাচ্ছে? তাই না? সেই এই মানসিকতা মানুষের মধ্যেই প্রবৃত্তি কেন আসবে? পৈশাচিকতা বেড়ে যাচ্ছে। পৈশাচিকতা, মানে মানুষের মধ্যে মানুষ নাই, মানে সহমর্মিতা কোথায়, মানবিকতা কোথায়? কিন্তু তারপরে তো আমাদের আশার মধ্যেই বাস করতে না, আমরা তো ভালোটাই চাইবো, আমরা ভালো চাইবো বলে কিন্তু এখনো প্রোটেস্ট করছি, এখন এইভাবে আছি, তাই না? এখনো শিল্প চর্চা করছি এত কিছুর পরেও। কম তো হলো না, তাই না? নিশ্চয়ই ভালোটা হবে, নিশ্চয়ই হবে। আমি তো ভাবি যে হ্যাঁ, আমরা একটা পথ অতিক্রম করে যাচ্ছি, পিছনে ভালো পথ রয়ে গেছে, আগামীতে যারা আসবে তারা মসৃণ পথে হেঁটে আসবে। তো আমরা একটা গান দিয়ে শেষ করি। আপনার সেলিম আলদিনের একটা গান। আমি জৈবতী কন্যার মনের থেকে একটা গান গাইছি, যেটা কালিন্দী খণ্ডে আছে। জৈবতী কন্যার মনে কিন্তু দুটো খণ্ড, একটা কালিন্দী এবং পরি, আর যেটা আমার খণ্ড ছিল আমি সেখান থেকে করছি কালিন্দী। আমি এই তো না কাল রে বন্ধু, সকল কালের রাজা রে, রূপে বৈরা গন্ধে বৈরা, পুষ্প কলি তাজা না রে, নয়া বসন নয়ার ভূষণ পৈরাসে বৃক্ষ লতা রে, তারা কি বুঝিবে হায় রে অভাগিনীর ব্যথা না রে, মদন বসন্ত কালে যেই দিকে সাই, পরানো বন্ধুরে আমার, পরানো বন্ধুরে আমার, দেখিবারে পাই না রে। এই তো না কাল রে বন্ধু, সকল কালের রাজা রে, রূপে বৈরা গন্ধে বৈরা, পুষ্প কলি তাজা না রে।